আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো চাষি মানিক ভাইয়ের রেসার কবুতরগুলো নিয়ে, যিনি আসলে খুবই দক্ষতার সাথে রেসার কবুতরগুলোকে প্রশিক্ষণ দেয় এবং ওনার অনেকটা ভিডিও আমি দেখছি যে উনি অনেক দূরে দূরে নিয়ে গিয়ে যে প্রশিক্ষণ দেয় ওনার কবুতরগুলোকে। দেখেন ওনার মাশাআল্লাহ সেট আপের ভিতরে আপনার অনেক পাক কবুতর আছে, আবার কিছু কিছু কবুতর আপনার বাইরে আছে। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ইনশাল্লাহ এখানে শিখার মতো আপনাদের অনেক কিছু থাকবে। আর যারা আমার এই এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যেন সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কবুতরে তো মাশাআল্লাহ ভালো কালেকশন দেখলাম, তো ওগুলো মানে আপনার শুরুটা কেমন, বা ওই যে বললেন বাবার মাধ্যমে পাইছেন, এতগুলো কবুতর বাড়ানোর মানে আপনার লক্ষ্যটা কি ছিল? কবুতরের বিষয়টা হচ্ছে কি যে কবুতর এটা শৌখিন জিনিস। এখান থেকে কেউ যদি চিন্তা করে যে আমি এখান থেকে প্রফিট করব, লাভ করব, যে কোনো প্রজাতির কবুতরই হোক সেটা থেকে লাভ করা সম্ভব না। সম্ভব নয়। এটা শখ হিসেবে রাখতে হবে। আর এটা অনেক এক্সট্রিম লেভেলের একটা শখ। আর এখন আমি যে টাইপের কবুতরে একটু ফোকাস করছি সেটা হচ্ছে গিয়ে গিরিবাজ প্রজাতির মধ্যে হচ্ছে মানে রেসিং টাইপের, যেগুলোতে রেস রেস খেলা হয় সাধারণত। এইটা আবার অন্য ধরনের একটা ভিন্ন ধরনের শখ, যে রেসের জন্য একটা কবুতরকে ট্রেন আপ করা, তারপরে গ্রো আপ করা, প্রপার ট্রেন আপের পরে হচ্ছে গিয়ে রেসে অংশগ্রহণ করা, একটা কিছু অ্যাসিড করা, এরপরে হচ্ছে গিয়ে কোন কবুতর। আপনার অনেক কবুতর দেখলাম যে কোনো ব্রিডে রাখেন না, আপনি শুধুমাত্র ছাড়া রেখে দিলেন। এগুলো হচ্ছে রেসের জন্য রেডি হচ্ছে আগামী বছরের জন্য, এই বছরের জন্য। তো মোস্টলি হচ্ছে কি এটা মানে একটা লং টার্ম গোল থাকে, প্রায় অনেক টাকার একটা ইনভেস্ট ওইখানে ফেলে রাখছেন আপনি। এগুলো হবেই। আপনার শখ পূরণ করতে হলে শখের জন্য পাশাপাশি অ্যাবিলিটি থাকতে হবে, না হলে আপনি পারবেন না। আর ওই অ্যাবিলিটি অনুযায়ী শখটা পূরণ করতে চাইলে তাহলে আপনি শখটা সারা জীবন পালতে পারবেন। জাতের কবুতরগুলো ব্রিডও করানো, ওই যে আবার পাশের একটা ফার্মে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলো হচ্ছে বাইরে সেট আপ করা হয়, যাতে রেসের জন্য তৈরি করা, প্যারেন্টস গুলো ভিতরে থাকে। আচ্ছা, ওটা ওদের রেসার যে কবুতরগুলো আপনি রেডি করতেছেন ওগুলোর মূলত মানে কিভাবে এটা মানে এটা শিখে আসে যে বাচ্চারা যে ছাড়া অবস্থায় যে মানে প্রথম থেকে ওটা মানে জেনেটিক্যালি পেয়ে আসে নাকি রেসের? এইটা জেনেটিক্যালি হচ্ছে গিয়ে ওর নেভিগেশন পাওয়ারটা, নেভিগেশন স্কিলটা জেনেটিক্যাল, যে সে দূরে থেকে তার লফটা চিনতে পারলা বিভিন্ন ডিরেকশন থেকে, এটা হচ্ছে জেনেটিক্যাল একটা ব্যাপার। সেকেন্ডারি আরেকটা বিষয় থাকে যে আপনার হচ্ছে গিয়ে আপনি ওকে ফিজিক্যালি কতটা গুড কন্ডিশনে রাখতে পারলেন, কিভাবে প্রস্তুত, এবং হচ্ছে গিয়ে থার্ড স্টেপে হচ্ছে গিয়ে যে জেনেটিক্যালি ও একটা ভালো কবুতর, যে ওর জিনের মধ্যে এই গুণটা আছে, সে বাড়ি ফিরে আসতে পারে বা দূর থেকে তার লফটের লোকেশনটা সে আইডেন্টিফাই করতে পারে এবং চলে আসতে পারে, ফিজিক্যালি ও ফিট। দেন হচ্ছে গিয়ে আপনার কাজ হচ্ছে কি ওকে প্রপার ট্রেন আপ করা। আপনি প্রপার ট্রেন আপ যদি না করতে পারেন তাহলে ওটা দিয়ে আপনি অ্যাচিভ করতে পারবেন। আমরা যারা চিটা ভালো থাকি আর কি, আমরা রেসার বলতে শুধু কবুতর চিন্তা একটা এই রেসার হুমা বলে, রেসার হুমা। এখন মানে আপনার বাসায় এসে দেখলাম এটার নাম তো জানি না, এটা হচ্ছে গিরিবাজ। এটা গিরিবাজ। রেসার কবুতর হিসেবে বাংলাদেশে দুইটা প্রজাতি জনপ্রিয়, একটা হচ্ছে গিরিবাজ আর একটা হচ্ছে রেসার হুমা। যেটা তো হুমাটা খুব একটা জনপ্রিয় তা ধরে রাখতে পারে না এবং ভবিষ্যতে পারবে না। এটার মোস্টলি কারণ হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালি রেসার হুমা যেটা ওইটা দিয়ে রেস করা হয় এবং ওর রেঞ্জটা অনেক বেশি, মানে অনেক লং ডিস্টেন্স থেকে 1500-2000 কিলোমিটার দূর থেকেও চলে আসতে পারে একদিনের মধ্যে। রেসার হুমা ছোট ছোট রেস গুলাই সাধারণত 300, 400, 500, এই যে বাংলাদেশেও মোটামুটি 350 না 380 কিলোমিটার রেস এই যে কয়েকদিন আগে হইল। তা আমাদের দেশে হচ্ছে গিয়ে সমস্যা কয়টা? একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের দেশটা অনেক ছোট। আপনি চাইলেও টেকনাফ থেকে তেতুলিয়া যে ডিরেকশনটা, এই লং ডিস্টেন্সে আপনি হচ্ছে গিয়ে ওই খেলাটা ওর রেঞ্জের মধ্যে পড়ে না। আরেক দেশে চলে যাইতে হবে ওকে যদি ওর ফুল রেঞ্জে খেলাটা আপনি উপভোগ করতে যান। এইটা একটা বিষয় যেটা আসলে সবসময় পসিবল না, অধিকাংশ ক্ষেত্রেই না। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে এটা একটু কস্টলি হয়ে যায়, যে একটা ভালো রেসিং লাইনের কবুতর বাইরে থেকে ইম্পোর্ট করতে এবং সেটা মেনটেন করতে অনেক টাকার ব্যাপার। থার্ডলি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে মেনটেন করা, এই ট্রেন আপ করাটা। যখন আপনি একটা রেস, যেমন কয়েকদিন আগে হচ্ছে গিয়ে মনে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি দিনাজপুর থেকে কবুতর ছাড়া হয়েছিল। তো ধরেন এখান থেকে আপনি ঢাকা থেকে দিনাজপুর আপনি একটা কবুতরকে ট্রেন আপ করবেন, তাহলে তো দিনাজপুর পর্যন্ত আপনার ওই কবুতরটাকে কয়েকটা স্টেপে নিয়ে যাইতে হবে, নিয়ে গিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, না হলে তো ও কিভাবে চিনবে?
ঠিক আছে, এই যে ধরেন কয়েকটা ধাপে আপনি ওই পর্যন্ত যাবেন, এটার জন্য যে মেইনটেনেন্স একটা কস্ট আছে সেটা সবার পক্ষে বিয়ার করা আচ্ছা, সম্ভব। এটা তাহলে তো আপনার কথা মনে হয় ধরেন প্রথমে 50 কিলো, পরে 100 কিলো নিয়ে ছাড়তে হয়, পরে 150 কিলো, হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে করে গ্রাজুয়ালি বাড়াইতে হয়। হ্যাঁ, নাইলে তো পারবে না। আপনি একেবারে এখানে ছাড়া 10 কিলো রাখছেন, 5 কিলো থেকে শুরু করে গ্রাজুয়ালি বাড়াইতে হয়। আপনি যদি আপনি ধরেন আজকে নিয়ে কালকে ছেড়ে দিলেন যে হ্যাঁ ওরা জাত ভালো ছেড়েছেন, তখন তো সব ক্ষেত্রে আসতে পারবে না, হ্যাঁ। কিছু কিছু হয়তো চলে আসবে ঘুরে 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 ঘুরে, হুম। বা ওর জন্য অনেক কষ্ট হয়ে যাবে, অনেক ঘুরতে হবে। হুম, তো গিরিবাজের রেসটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে এটা কস্ট ইফেক্টিভ, মানে অনেক কস্ট কম হয়। হুম, একটা স্টুডেন্ট বা যে কোনো সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ এটা করতে পারে, কারণ এটা মেনটেন করা অনেক সহজ, হ্যাঁ, অল্প খরচে হয়। হ্যাঁ। আর এটা আমাদের দেশে অনেক আদি যুগ থেকেই এই গিরিবাজটা আমাদের নিজস্ব একটা প্রজাতি, এটা ইম্পোর্টেরও বিষয় নাই। হুম, তো এইগুলারে জেনেটিক্যালি একটু মানে সেগ্রিগেট করে করে মানে সিলেক্টিভ ব্রিডিং করলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হয়। হুম, এবং হচ্ছে গিয়ে এগুলোর রেঞ্জ গুলো অল্প হওয়াতে মানে দেখা গেলো যে 50 কিলো বা 100 কিলোমিটার মধ্যে, বা ছোট রেস গুলো সাধারণত 20 25 30 কিলোর মধ্যে হয়ে থাকে। হুম, তো এই অল্প দূরত্ব ট্রেন আপ করার একটা স্টুডেন্টের পক্ষেও সম্ভব, হ্যাঁ, বা সবার পক্ষে সম্ভব, খুব একটা ব্যয়বহুল না। হ্যাঁ। এই জন্য এটা বেশি জনপ্রিয়। এগুলো সেল কেমন হয়? সেলের বিষয়টা ওই যে বললাম, যদি সেলের হিসেব করে তাহলে এগুলো সে কেউ পালতে পারবে না। পারবে না, হ্যাঁ, শৌখিন। এটা শখের বিষয়, হ্যাঁ। শখ পর্যন্ত রাখতে আচ্ছা, হবে। আমাদের অনেকে বলে এখন কবুতর মার্কেট নাকি শেষ, এটা কি সত্যি নাকি? কবুতরের মার্কেট তো গত কয়েক বছর ধরেই ডাউন খাইছিল, হুম, এখনো ওই রকমই আছে, কিছুটা চাঙ্গা হচ্ছে। হুম। আর এটা মূলত হচ্ছে কি, এই যে পাখির মার্কেটও ডাউন হচ্ছে, হুম, অলরেডি হয়ে গেছে, আরো হবে। হ্যাঁ, এগুলো হয় কি, ওই যে কিছু মানুষ না বুঝে ইনভেস্ট করে, হ্যাঁ, মানে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে চলে আসে, হ্যাঁ, এই জন্য সমস্যা হয়। হুম, আপনি যদি অ্যাজ এ ফ্যান্সিয়ার হিসেবে, অ্যাজ এ শৌখিন হিসেবে আসেন, তাহলে মার্কেট ডাউন হবে না। মানে এই যে ডাউন, আপনি যখন এখানে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন, তখনই আপনি মার্কেট ডাউন হয়ে যাবে। কারণ অতিরিক্ত উৎপাদন হয়ে গেলে তখন এটা কনজিউমার কারা বা এটার ক্রেতা কারা, ক্রেতার সংখ্যা কমে যাবে, কারণ শৌখিন তো ওইভাবে বাড়তেছে না। এদিকে আপনার পাখির উৎপাদন বা কবুতরের উৎপাদন বেড়ে গেছে, তো দুইটার তো ব্যালেন্স যখন ভারসাম্য থাকবে না, তখন তো মার্কেট ফল করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই। আর এটা তো আমাদের দেশ থেকে তাও এই যে এক্সপোর্ট করার কোনো এখনো ওইভাবে মানে বড় পরিসরে কোনো প্রসিডিউর দেখা যায় যদি বেশি কমার্শিয়াল ভাবে করে পরবর্তীতে যদি উৎপাদন ভালো হয়, এটা কি আবার এক্সপোর্ট করার মতো ব্যবস্থা হতে পারে কি? হতে পারে। আসলে এগুলো অনেক কিছু বিষয় থাকে, যেমন এক্সপোর্টের বিষয়টা আসলে প্রথমে থাকে এক্সপোর্ট কোয়ালিটি। হুম, আপনার কাছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আগে লাগবে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাইরের হচ্ছে দেশে কি গিয়ে জন্য নিয়ে যাবে এটা? হ্যাঁ সেটাই, যে আপনার কাছ থেকে কেন অন্য একটা দেশের মানুষ এই জিনিসটা সংগ্রহ করবে হ্যাঁ। যদি ওটা এক্সপোর্ট কোয়ালিটি না হয়। তা আমরা তো নিজেরাই নিজেদের কোয়ালিটি ঠিক রাখতে পারি, হ্যাঁ, হ্যাঁ, এক্সপোর্টের চিন্তা কিভাবে করব? এটাই। আগে হচ্ছে নিজের কোয়ালিটি ডেভেলপ করতে হবে, হ্যাঁ, কোয়ালিটি কোয়ান্টিটি দুইটারই দরকার আছে, পরিমাণও। আবার হচ্ছে গিয়ে গভর্নমেন্টের কিছু সুযোগ সুবিধারও দরকার আছে। হুম। এগুলো আস্তে আস্তে হয়তো সরকার সদয় হইলে এবং হচ্ছে আমাদের সবার সম্মিলিত প্রয়াস থাকলে তাহলে হয়তো ইনশাআল্লাহ একদিন টুডে বাংলাদেশে টুমোরো হবে ইনশাল্লাহ। পারবে না যেরকম না, আশা পারবে রাখতেই ইনশাআল্লাহ। পারি আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওটা আপনাদের অবশ্যই আগায় আসতে হবে ওগুলোর জন্য, কারণ আপনারা এই সেক্টরের জন্য মোটামুটি অনেক দিনের একটা দীর্ঘদিনের সফলতা নিয়ে আসছেন, মানে কষ্টের মাধ্যমে আসছেন এটা। তো আপনারা যদি পাশে থাকেন হয়তো ওটা আর একটু তাড়াতাড়ি সম্ভব হবে, এটাই। ইনশাআল্লাহ তো আমাদের পাশে থাকবেন, দোয়া রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ? ওরে এগুলো তিন বাবা, চারটা না। বানাই